করা যেত। ওরা তো বলেছেই ফ্যামিলি লিভিং এ রুম করলে ডাইনিংটা অন্ধকার হয়ে যাবে। মাকে কথাটা বলেছিলে? না, ওই ভাইয়া বলছিল যে ভাইয়ার বয়স 38 হয়ে গেল। কি বলেছে অপু? তুমি না আদর্শবাদী, তুমি ফেভার নিতে জানো? আমরা থিয়েটারে মানুষের কথা বলি, গণতন্ত্রের কথা বলি, পরমত সহিষ্ণুতার কথা বলি, কিন্তু আমরা নিজেরাই সহিষ্ণু না। মা, শরীর খারাপ লাগছে? না। তাহলে শুয়ে আছো যে? তুমি তো রোজ সকালে উঠো। রোনাকে বল নাস্তা দেবে। শরীর বেশি খারাপ লাগলে ডাক্তারের কাছে চলো, আমি অফিস থেকে অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছি। লাগবে না, তুই যা গিয়ে নাস্তা কর। না না, তেমন কিছু মনে হয়নি, একটু আপসেট হয়েছে তোমার। আপসেট কি? কিসের আপসেট? এই লোকটা না বুঝে এত কথা বলে, চুপ করে থাকো না একটু। আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, মানে আমি এমনি বললাম, তুই নাস্তা করে নে, তোকে মার কি হয়েছে রে? মাকে কথাটা বলা দরকার, সুযোগ পেলে আজকে বলিস। আসলে ওরা কথা বলতে চাইছে, কেউ তো তাদের মেয়েকে আজীবন বসিয়ে রাখবে না। আমি ভেবেছিলাম মার যদি মুডটা একটু ভালো হয় তাহলে কথা বলবো। মার মুড কেন খারাপ সেটাই তো বুঝতে পারছি না। দীপুর সাথে কিছু হয়েছে নাকি? না ভাইয়া, আমার সাথে কারো কিছু হয় না। আমি একজন রিজনেবল যুক্তিবাদী মানুষ, এই ক্ষেত্রে আমি খুবই ইনোসেন্ট। আমার মনে হয় শি নোজ। মানে কি? তোমার কেন মনে হলো যে আমি জানি? অবজারভেশন মানে পর্যবেক্ষণ। আমাদের থিয়েটারে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ। দেখো ওর মুখের দিকে, দেখো কিরকম গম্ভীর, চোখের মনি কিরকম ক্রমাগত নড়ছে। শি ইজ হাইডিং সামথিং। বেশি কথা বলো তুমি, এত কথা বলো কেন? থিয়েটার আর বাস্তব জীবন এক না। থিয়েটার এক্সারসাইজ বাস্তব জীবনে কোনো কাজে লাগে না। ইউ আর 100% রং। সে কি, ব্রেকফাস্ট তো আরো ডিটোরেট করেছে। মানে শুকনা রুটি আর হচ্ছে পেঁপে ভাজি, নো আন্ডা, নো পরোটা। না না, ইউনিভার্সিটি গিয়ে খেয়ে নেবো পরোটা আর ডিম ভাজি। তুই মাকে বলেছিস না? শুনছো, ওরা ওই মিটিংস এর ব্যাপারে জানতে চাচ্ছিল। মানে আমরা যদি ওদের স্পেসিফিকেশন অনুযায়ী টাইলস নিই তাহলে ওই খরচা হবে, কিন্তু যদি আমরা ধরো বিদেশি টাইল নিতে চাই, যেমন স্প্যানিশ বা ইটালিয়ান, বা ধরো অন্যান্য ফিটিংস যদি আরো ভালো কোয়ালিটি নিতে চাই তাহলে কিন্তু এক্সট্রা খরচ। এসব কথা আমাকে বলছো কেন? হ্যাঁ, তোমার ছেলে মেয়েদের জিজ্ঞেস করো। আর আমি এসবের কি বুঝি? নাকি আমার কথার কোনো দাম আছে এই পরিবারে? আর ছেলে কি আমার একার? ছেলে তো তোমারও। আমাদের বেঁচে থাকা তো তাদের জন্য, আমাদের জীবনটাই তো তাদের জন্য। তো তুমি এত আপসেট হচ্ছ কেন? আমি তো তোমার আপসেট হওয়ার কোনো কারণ দেখছি না। তুমি দেখবেও না, কারণ দেখার মতো দূরদৃষ্টি তোমার নাই।
এ বিয়েটা অপুর জন্য ভালো হবে না, আমাদের জন্যও না। কি করে বুঝলে? দেখো, বসের শালী, সে বসের কথাতেই বিয়ে করতে রাজি হয়েছে। বড় লোকের মেয়ে এই পরিবারে এসে সে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে নাকি সে চাইবে? বরঞ্চ দেখবে কদিন পরে ছেলেটাই আমাদের পর হয়ে গেছে। শোনো, তুমি যদি একটা পার্ট টাইম জ্যোতিষী চেম্বার খুলে বসতে খুব ভালো করতে, সংসারে কিছু টাকা পয়সা আসতো। একদম বাঁকা কথা বলবে না অপুর বাবা, একদম না। সারা জীবন তোমার কথার খোঁচা সহ্য করেছি, আর পারবো না। কোনোদিন আমার কোনো ইমোশন, আমার চাওয়া বুঝতে পারলে না, নাকি চাইলেই না? এ সংসারে আমার কোনো দাম আছে কিনা সেটাই তো বুঝতে পারলাম না কোনোদিন। তোমার কথা আমি বুঝতে পারছি, তুমি কি বলতে চাইছো সেটাও আমি বুঝতে পারছি, কিন্তু কি করবো বলো? ছেলে তো আমাদের বড় হয়েছে, শুধু বড় কেন বলি, বিশাল হয়েছে। এই যে ফ্ল্যাট কিনতে যাচ্ছি আমরা, সেখানে অনেক টাকা সে দিয়েছে, তাই তো সে এড়াতে চায়নি কখনো। এখন সেই ছেলে যদি একটা পছন্দ হয়, আমাদের কি সেটা শোনা উচিত না? শোনো, আমি মানা করেছি? শোনো, দেখো, ছেলেকে বিয়ে করাও, সেখানে আমার দরকার লাগবে কিসের জন্য? মা, ব্রেকফাস্ট কোয়ালিটি তো দিন দিন ডিটোরেট করছে, উই শুড ইমপ্রুভ ইট। সরি, আমি কি রং টাইমে চলে আসলাম? মানে তোমরা কি ঝগড়া করছিলে বাবা? না, শি ইজ ক্রাইং। দেখ, কান্না হচ্ছে মানুষের অধিকার, সবার নিজের নিজের অধিকার আছে কান্নার। আমরা তো বাধা দেওয়া উচিত না, বিশেষ করে মেয়েদের তো অবশ্যই। যাও তো, যাও তো সবাই আমার সামনে থেকে। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে সব ক্লায়েন্ট যদি আপনাদের মতো সিনসিয়ার হতো, তাহলে আমরা কিন্তু প্রজেক্টটা একটু কমফোর্টেবলি করতে পারতাম। তাহলে আমার আর কত বাকি থাকলো? আপনার আর 6,30,000। আর ওই রেজিস্ট্রেশনের যে ফিস, সেটা যখন প্রজেক্ট হ্যান্ডওভার হবে তখন দিলেই চলবে, তাতে কোনো চাপ থাকলো না। হ্যান্ডওভারটা কবে নাগাদ হবে? লেটেস্ট 6 মান্থস। স্ট্রাকচার তো হয়ে গেছে, পার্টিশন ওয়ালগুলো হয়ে গেছে। আসলে আমরা তো তাড়াতাড়ি করতে চাই, কিন্তু ওই ক্লায়েন্টে তো দেরি করে। আপনাদের ডিজাইন ডিসিশন তো হয়েছে, এলিভেশন আর সার্ভিস ছাড়া ওই ওয়ালগুলো একটু এদিক সেদিক করা যাবে। না, ডিজাইন ঠিক আছে, তো আমাদের ওই আরেকটা বেডরুম হলে ভালো হতো আর কি। ওটা করতে গেলে তো আলো বাতাস কমে যাবে, আর তাছাড়া একটা লিভিং রুম দরকার। ফ্যামিলির ইন্টারাকশনের জন্য একটা লিভিং রুম খুবই জরুরি। এমনিতেই তো সোসাইটি ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে যাচ্ছে। না ঠিক আছে, কিন্তু ওই যে ওই 3 নম্বর বাথরুমটা, ওটা একটু কমন করে দিতে পারলে বোধহয় ভালো হতো। ঠিক আছে, ওটা বলে দিয়েছি। আপনি কফি নেন। চিনি ছাড়া তো? নিশ্চয়ই চিনি ছাড়া। থ্যাংক ইউ। প্লিজ দেখবেন যে ওই মানে 6 মাসের টাইমটা যেন আবার ওভার না করে। এর আগে কিন্তু আপনারা 2 বার হ্যান্ড ওভার পিছিয়েছেন। ওই যে বললাম, সব ক্লায়েন্ট তো আর আপনার মতো না, টাইমলি টাকা দেয় না এক বেটাও। আবার কদিন পর পর এসে হাজির হয়। চেঞ্জ মেয়ে যদি এটা বলে তো মা বলে ওটা, বাপ যেটা বলে ছেলে মানে না। ক্লায়েন্টরা যদি টাইমলি টাকাটা না দেয়, তাহলে আমরা প্রজেক্ট শেষ করবো কি করে? কি বিদ্যাসাগর সব ক্লাস কেমন হলো? এই তো ভালো, কিন্তু তোমরা ক্লাস করো না কেন? আরে এত সকাল সকাল উঠে ক্লাসে কনসেন্ট্রেট করা মুশকিল। এদেশে লেখাপড়া করে বড়লোক হওয়া যায় না। তাছাড়া আফিফের বাপের যে সম্পদ, তাতেও মন দিয়ে ক্লাস করার দরকার নাই।
উল্টো ও আমার একটা চাকরি দিয়ে দিবে। আর আমি রোমেলকে বিয়ে করব, আমারও একটা গতি হয়ে যাবে। হ্যাট, তোকে বিয়ে করলে তো? না করলে আর কি করা, সারা জীবন আইবুড়া থাকবি, বউ আর পাবি না। আমি দয়া করে বিয়ে করতে চেয়েছিলাম। তাহলে হয়ে যাক এক রাউন্ড সিঙ্গারা। হোক। হোক। আফিফ, টাকা দে, আমি নিয়ে আসছি। নে। Did you like the movie? হ্যাঁ ভালো, বাট একটু ডার্ক। Life is dark. কে বললো? লাইফ ইজ বিউটিফুল। কে বললো? এটা যার যার দৃষ্টিভঙ্গির ব্যাপার, যেভাবে দেখবো সবকিছু সেরকম হবে। মামার ঘাড়ে পড়ছি, খাচ্ছি, পাশ করে বের হয়ে মনে হয় না কিছু করতে পারবো। তুই না একটা টিউশনি করে চলে, আর রোজ পার্ট টাইম একটা চাকরি করে। রেনির মা আছে, বাবা নেই, ওদের ছেড়ে চলে গেছে। আমাদের সবার জীবনটাই তো একটা স্ট্রাগল। আফিফের মতো কপাল তো আর আমাদের নাই, তারপরেও ওর কাছে জীবন মানে ডার্ক, আর আমরা তো তাহলে একটা ব্ল্যাক হোলে আছি। সামনে অবশ্যই ভালো দিন আছে, আর ওটার জন্য আমাদেরকে কাজ করতে হবে। সে তো যারা ভালো ছাত্রছাত্রী তাদের হয়তো গতি হবে, বাদ বাকি তো ওই ঝাঁকের কই হয়ে স্যান্ডেল ক্ষয় করতে হবে। না, আমাদের একটু কৌশলী হতে হবে। মামা চাচা বয়ফ্রেন্ড কানেকশন খুঁজে নিতে হবে। অপরচুনিটি তৈরি করা একটা ট্যালেন্ট। ভাই তোমরা না অনেক বেশি হতাশ, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। মানুষ শেষ পর্যন্ত স্ট্রাগল করে, কেন করে? এটাই তো জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। স্যার আপনি বললেই তো আমি যেতাম। না ঠিক আছে, বসুন স্যার। ম্যানেজমেন্ট ইজ ভেরি হ্যাপি উইথ ইউর পারফরমেন্স। তোমার জন্য একটা গাড়ির ব্যবস্থা হয়েছে, একটু সময় লাগবে, সে পর্যন্ত পুলের গাড়িতে যাতায়াত করো। ইটস অলরাইট স্যার, আমার খুব একটা প্রবলেম হচ্ছে না। খালেদ সাহেব এই কোম্পানিতে খুবই ইনফ্লুয়েন্সিয়াল লোক, ওনাকে একটু প্লিজ করে চলার চেষ্টা করো। কেন স্যার, এনি প্রবলেম? আরে না না, ওই কর্পোরেট জোকটা জানো না? ইটস লাইক মানকিজ ক্লাম্বিং এ ট্রি। বসরা সব সময় উপর থেকে নিচে তাকায়, সাবঅর্ডিনেটদের হাসি মুখ দেখতে চায়, আর যারা নিচ থেকে উপরে তাকায় তারা কি দেখে? তারা দেখে এ বাঞ্চ অফ ফ্যাট রেড অ্যাসেস। জোকস অ্যাপার্ট, খালেদ সাহেব ইজ ইম্পর্টেন্ট। জি স্যার, আই উইল রিমেম্বার। এইচআর এর ফাইলটা পাঠিয়েছি, ওটা তুমি একটু চেক করে আমার টেবিলে পাঠিয়ে দিও। জি স্যার। বাই দ্য ওয়ে, রোজি তোমাকে একটা ফোন করতে বলেছিল। স্যার আমি এক্ষুনি ফোন করছি। স্যার কফি দিতে বলি? না না, আমি একটু আগেই খেয়েছি, আমাকে আবার এক্ষুনি একটু ব্যাংকে যেতে হবে। থ্যাংক ইউ স্যার। সময় হলো তোমার? সকাল থেকে 2 বার ফোন করেও পাইনি। ব্যস্ত ছিলাম রোজি, জরুরি কটা কাজ ছিল। অপু, আমার থেকে কি এমন জরুরি কাজ থাকে তোমার? সরি, বলো। বাবা মাকে বলেছিলে? বলবো। এখনো বলনি অপু? আর এদিকে বাসা থেকে আপাদুল্লাহ ভাই আমাকে বারবার জিজ্ঞেস করছে। বলে ফেলবো। তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? না না, বিষয়টা ভয়ের না, ওই আমার বাবা মা তো একটু কনজারভেটিভ, তাই একটু সময় লাগছে। তুমি যদি না বলতে পারো তাহলে কিন্তু আমি আমার ব্যবস্থা নিজেই করে ফেলবো। কি বলবে তুমি? সোজা বাসায় চলে যাব, গিয়ে বলবো আপনাদের ছেলেকে আমি বিয়ে করতে চাই। তাই? এই, আমি কিন্তু সিরিয়াস। গিভ মি 2 days। ওকে, 2 দিন। আচ্ছা আমি তাহলে এখন রাখছি, পরে কথা হবে। বাই।
কঠিন নাটক করার শক্তি এই মুহূর্তে আমাদের নেই। আমাদের বোধহয় একটু সহজ কোনো নাটক নিয়ে এগোনো উচিত। ঠিক বুঝলাম না রিজভি ভাই। না বোঝার তো কিছু নেই, দলের কর্মীরা প্রস্তুত না, টাইমলি রিহার্সাল শুরু করা যাচ্ছে না, সবার ডেডিকেশনের সমস্যা আছে, কারো পার্ট মুখস্থ হয়নি, তাছাড়া নাটকটাও কঠিন। কিন্তু এক একটা প্রোডাকশন তো এক একটা চ্যালেঞ্জ, এক একটা পরীক্ষা। আমরা 1 মাস ধরে রিহার্সাল করলাম, এখন আপনি বলছেন আমরা এই প্রোডাকশনটি করতে সক্ষম না? না, সক্ষম না। তোমার কোনো সন্দেহ আছে? রিজভি ভাই, এর থেকেও কঠিন নাটক আমরা করেছি। মলিয়ার, শেক্সপিয়ার, মিলার, এই ধরনের নাটকও আমরা করেছি, তাহলে এটা কেন পারবো না? আর কেউ তো কিছু বলছে না, তোমার অসুবিধাটা আমি ঠিক বুঝতে পারছি না। মানে আমি বলতে চাইছি যে এতদিন ধরে আমরা যে সময়টা দিলাম সেই সময়টা নষ্ট হয়ে যাবে না? আর তাছাড়া আমাদের গ্রুপেও তো একটা প্রোডাকশন দরকার, প্রোডাকশন ছাড়া তো গ্রুপটাও অচল হয়ে যাচ্ছে প্রায়। আমরা নতুন নাটক করব, কমেডি। এই মুহূর্তে দলের ফান্ডের অবস্থা ভালো না, কমেডি করলে কিছু পয়সাও আসবে। তাহলে সেটাই শুরু করেন। হ্যাঁ, আমি রূপান্তর রেডি করে ফেলেছি, এখন ওইটাকে রিডিং করতে হবে। রিজভি ভাই, দর্শক আসলে ভালো নাটকই দেখতে চায়, একটু অন্যরকম কিছু। সেই পুরনো একই রকম কমেডি ভালো লাগবে না। সেরকম ভালো না লাগলে করবে না তুমি? রিজভি ভাই, আমার মনে হচ্ছে দীপুর কথায় যুক্তি আছে। আমাদের এমন কিছু করা উচিত যেটা দলের জন্য সুনাম আনবে। তাহলে বেশ, তোমরা এরকম তাক লাগানো একটা প্রোডাকশন শুরু করো। ঠিক আছে, আমি তাহলে একটা স্ক্রিপ্ট জোগাড় করার চেষ্টা করি। বলা সহজ, করাটা কঠিন। করে দেখাও। রিজভি ভাই আসলে ওনার মতো করে দলটা চালাতে চান। দলটা তো ওনার একার না। উনি তো কাউকে কথাই বলতে দিতে চান না। তোমরা তো তার সামনে গিয়ে কোনো কথাই বলো না, খালি মিনমিন করো। উনি সিনিয়র মানুষ, আর উনি তো দলের নেতা। নেতা মানে? কিসের নেতা? মানে দলে কি কোনো সাংগঠনিক কাঠামো আছে? মানে দলে কি কোনো কমিটি আছে? সে তো তার ইচ্ছা মতো চালায় দল। এগুলো বললে লঙ্কা কাণ্ড করে ফেলবেন উনি। তোমার ওনাকে কিছু বলতে হবে না। তো কি বলবো? এতটুকু একটা দলে এত ঝগড়াঝাটি করে কি দরকার? ভালো না লাগলে বাদ দাও। বাদ দিব মানে? এই দলের শুরু থেকে আমি কাজ করছি, গত 10 বছরে তো কম শ্রম দেইনি। এই দলটা তো আমারও। তুই একটা প্রোডাকশন ধর দিবি। হ্যাঁ, প্রোডাকশন ধরবো আর রিজভি ভাই এসে পাগড়া বাঁধাবে। তুই রেডি কর, তারপর দেখা যাবে। দলের ছেলেরা তোর ভক্ত, তুই কাজ শুরু করলে সবাই সাপোর্ট করবে। দেখো, যা করবে ভেবে চিন্তে করো। দলের মধ্যে অশান্তি করে কিন্তু কোনো কিছু করা যাবে না। আর অশান্তির কি আছে? সবাই যুক্তি মানলে সবই সম্ভব। কি বলিস আবিদ? দেখ কি করা যায়। হ্যাঁ ভাইয়া, বলো। তুই কোথায়? আমি তো একটু রিহার্সেল এসেছি। তোর সাথে আমার একটা বিষয়ে কথা বলা দরকার। রাতে বলো। তুই এখন পারবি? পারলে ক্লাবে চলে আয়, আমি এখনই যাচ্ছি। আচ্ছা। মা তো সব কিছুতেই ঝামেলা পাকা, তোমার বলা উচিত ছিল। রুনাকে তো এক ঝাড়ি দিয়ে থামিয়ে দেয়, কিন্তু তোমাকে তো পারতাম না। মানে নিজের কথা বলতে আমি একটু শাই ফিল করছি। সময় চলে যাচ্ছে আর ওরাও বারবার বলছে। তুমি বললে আমি বলতে পারি, কিন্তু মাকে তো চেনো। মা আমার কথা খুব একটা পাত্তা দেবে বলে মনে হয় না। তুই বলে দেখ। না শুনলে তো আমারই বলতে হবে, আর বাচ্চাটাও বোধহয় ভালো। আমিও তাই জানতাম, বুঝেছ? কিন্তু এখন দেখছি মার এটা পুরনো টেকনিক, যাতে কেউ মাকে কিছু বলতে না পারে। ঠিক আছে, চলো বাসায় যাই। ও তুই যা, আমার একটু দেরি হবে, রোদের সঙ্গে দেখা।